ক্লাস 10 এর পরে তুমি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করো তাহলে ভবিষ্যতে তোমার জন্য কি কি কেরিয়ার অপরচুনিটি গুলো রয়েছে সেই সমস্ত কেরিয়ার অপরচুনিটি সম্পর্কে ডিটেইলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানিয়েছি, বুঝিয়েছি। নন মেডিকেল থেকে শুরু করে মেডিকেল কি কি সরকারি চাকরি রয়েছে তুমি যেগুলো ভবিষ্যতে করতে পারবে সেগুলো সমস্ত ডিটেইলে আজকের এই ভিডিওতে বোঝানো হয়েছে। ভিডিওটি মোটামুটি 20 মিনিটের মতো, তো নিজের জন্য একটু সময় বের করো এবং কমপ্লিট ভিডিওটা অবশ্যই দেখো। আরো একটা জিনিস যেটা বলতে চাই, ক্লাস 10 এর পরে তুমি সায়েন্স নেবে না আর্টস নেবে না কমার্স, কোনটা তোমার জন্য বেস্ট এটা তুমি কি করে বুঝবে তার উপরে আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি। সেই ভিডিওটি যদি না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু এই ভিডিওর পরে অবশ্যই দেখে নিও। আর আজকে আমরা আলোচনা করবো যে সায়েন্সে ঠিক কি কি ক্যারিয়ার অপশন আছে। ঠিক আছে, সো তোমরা এখন ক্লাস 10-এ আছো, ক্লাস 10-এ তোমরা সকল সাবজেক্ট পড়ছিলে, এবার 11-এ তোমরা চুজ করবে যে সায়েন্স নেবে না আর্টস নেবে বা কমার্স নেবে। এবার সায়েন্সও যদি নাও, সায়েন্সের মধ্যে দুটো ভাগ রয়েছে। মূলত সায়েন্সে আমরা সমস্ত সাবজেক্টই পড়ি, যে 4টি সাবজেক্ট থাকে তার মধ্যে 3টে মেন হয়, সেই 3টে মেন নিয়ে পড়াশোনা এগিয়ে যেতে হয়, আর একটি 4th সাবজেক্ট থাকে। কি কি সেই 3টে সাবজেক্ট? সায়েন্সকে মূলত আমরা দুভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে নন মেডিকেল আর একটা হচ্ছে মেডিকেল। মেডিকেল বলতে ডাক্তারি লাইন চলে গেল, যেখানে আমাদের জীবন বিজ্ঞান পড়তে হয়। আর নন মেডিকেল, এখানে জীবন বিজ্ঞান পড়তে হয় না, অঙ্ক পড়তে হয়। নন মেডিকেলে আমাদের 3টে সাবজেক্ট আছে, ভালো করে দেখো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা আর গণিত, এই 3টে সাবজেক্ট মেন। মূলত বলতে পারো ক্লাস 11 আর 12 তোমাদের এই 3টে সাবজেক্টই পড়তে হবে। বাংলা ইংলিশ অতটা গুরুত্বপূর্ণ নয়, শুধুমাত্র এই 3টেই পড়তে হবে। আর যদি কারো মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে থাকে বা কারো যদি অঙ্ক ভালো না লাগে, ধরো কারো ফিজিক্স কেমিস্ট্রি ভালো লাগে কিন্তু সে অঙ্ক ভালো করতে পারে না, অঙ্ক ভালো লাগে না, কিন্তু জীবন বিজ্ঞান ভালো লাগে, সে কিন্তু যেতে পারো পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। এক্ষেত্রে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তুমি নাও যদি, তাহলে তুমি মেডিকেলের জবগুলো পাবে, অর্থাৎ মেডিকেলে কী ক্যারিয়ার রয়েছে সেদিকে যেতে পারো। বা তোমার যদি নন মেডিকেলে যাওয়ার ইচ্ছা থাকে, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে পড়াশোনা করো, তাহলে কী কী ক্যারিয়ার অপশন আছে সেই নিয়ে আলোচনা করবো। তো সবার প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নন মেডিকেল, অর্থাৎ জীবন বিজ্ঞান ছাড়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টে সাবজেক্ট নিয়ে আমরা যদি পড়াশোনা করি তাহলে আমাদের কাছে কী কী ক্যারিয়ার অপশন রয়েছে। তো যদি তুমি নন মেডিকেলে থাকো তাহলে তোমার জন্য সব থেকে ভালো একটা ক্যারিয়ার অপশন রয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গলে এতটা প্রচলিত না হলেও বাইরে সব জায়গায় সব থেকে বেশি প্রচলিত, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। এখন ইঞ্জিনিয়ারিং অনেকে হয়তো শুনে ভাবছো যে ইঞ্জিনিয়ারিং শুনেছি জব নেই, চাকরি নেই। দেখো এখানে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে। তুমি যদি গভর্নমেন্ট কলেজ থেকে না করে প্রাইভেট কলেজ থেকে করো তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো ভ্যালু নেই, কিন্তু ইঞ্জিনিয়ারিং যদি গভর্নমেন্ট কলেজ থেকে করো তাহলে কিন্তু একটা ভালো বড়সড় একটা প্যাকেজ পাওয়া যায়। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যেটা এভারেজ প্যাকেজ, যেমন আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ে যে তোমার সিএস সেক্টর রয়েছে, অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তার এভারেজ প্যাকেজ আমাদের থাকে 18 লাখ। ভিডিওটা একটু স্পিডে হচ্ছে, ঠিক আছে। 18 লাখ মানে তুমি যে যাদবপুর ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাও সিএসএ অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে তোমার কিন্তু 4 বছর তুমি বিটেক করবে। বিটেক বলে একটা ডিগ্রি হয়, ঠিক আছে। 4 বছরের বিটেক করলে, পড়াশোনা করলে, তারপর বাইরে থেকে কোম্পানি আসে, অ্যামাজন, মাইক্রোসফট, বড় বড় কোম্পানিগুলো আসে, তারা তোমাকে চাকরি দিয়ে চলে যাবে। সেই চাকরি কিন্তু 30 লাখ, বছরে 30 লাখ বা বছরে 40 লাখ এরকম পর্যন্তও যায় আমাদের ইউনিভার্সিটিতে। কিন্তু গড়, অর্থাৎ যে গড়ের কথা বলছি, গড় আমাদের 18 লাখ থাকে, অর্থাৎ বছরে 18 লাখ টাকা করে তুমি পাবে, এরকম চাকরি কিন্তু পাওয়া যায় ইঞ্জিনিয়ারিংয়ে। এখন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে অনেক স্ট্রিম রয়েছে, কোন স্ট্রিম ভালো, তারপর আমাদের পশ্চিমবঙ্গে কী কী কলেজ রয়েছে, যেমন আইআইটি খড়গপুরও রয়েছে, সেটাও অনেক ভালো। সো কোন কলেজে কীভাবে অ্যাডমিশন নিতে হবে সমস্ত যদি ডিটেলস জানতে চাও, বা ইঞ্জিনিয়ারিং করতে গেলে কীভাবে পড়াশোনা করতে হবে 11 থেকে, যদি ইঞ্জিনিয়ারিংয়ের উপর তোমার টোটাল সব কিছু জানতে ইচ্ছে করে, কমেন্টে জানাবে, ইঞ্জিনিয়ারিংয়ের উপর পুরো একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। সো মূলত এটাই বলছি, তুমি যদি পিসিএম নিয়ে পড়ো তাহলে তোমার সব থেকে বড় একটা অপরচুনিটি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং করো। 4 বছর পড়াশোনা করো, ক্লাস 12, 11, 12 2 বছর পড়াশোনা করলে, তারপর বিটেকে 4 বছর পড়াশোনা করলে, ব্যাস 6 বছর পর চাকরি পাক্কা, সারা লাইফ আর কোনো টেনশন নেই, ঠিক আছে। সব থেকে ভালো অপশন ইঞ্জিনিয়ারিং। যদি তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, ইঞ্জিনিয়ার বলতে ওই বিল্ডিং বানায় যারা, তারা বাড়ি বানায় তারা নয়, তাদেরকে সিভিল ইঞ্জিনিয়ারিং বলা হয়। সো ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে অনেক ভাগ রয়েছে। সো সমস্ত কিছু ডিটেলে জানাবো ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওতে, যদি কমেন্ট আসে ভালো। তাহলে ইঞ্জিনিয়ারিং একটা থাকছে তোমাদের ক্যারিয়ার অপরচুনিটি, এটা নিতে পারো। এরপরে আমাদের যেটা আসছে ক্লাস 12-এর পরে, তুমি ক্লাস 12-এ 11, 12 তুমি পিসিএম নিয়ে পড়লে, এরপরে একটা অপশন আছে সেটা হচ্ছে আর্কিটেকচার। যারা বিল্ডিংয়ের ডিজাইন তৈরি করে, আর্কিটেকচারের যে কাজগুলো করে, সেই আর্কিটেকচার যদি পড়তে চাও সেখানে একটা ডিগ্রি হয় BArch। এই BArch তোমরা করতে পারো যদি কারো আর্কিটেকচারে যাওয়ার ইচ্ছে থাকে, সেখানে চাকরি করার ইচ্ছে থাকে। সেটার প্যাকেজও কিন্তু ভালো, মান্থলি লাখের মতোই আসে, খুব ভালো ভালো মানে সেখানে প্যাকেজ পাওয়া যায়। কিন্তু সকল ইউনিভার্সিটি কিন্তু BArch প্রোভাইড করে না। আমার যতটা মনে পড়ছে ভালো ভালো কলেজ বলতে এদিকে আইআইটি খড়গপুর প্রোভাইড করে BArch,
তারপর আমাদের যাদবপুর ইউনিভার্সিটি প্রোভাইড করে বি আর্ক, আর এই তো এরকম রয়েছে। যদি ডিটেলস তোমরা জানতে চাও আর্কিটেকচার কি, আর্কিটেকচার তুমি কী করে যেতে পারো, সেখানে কাজটা কী হয়, স্যালারি কীরকম হয়, ডিটেলসে যদি জানতে চাও কমেন্টে জানাবে। সো আমাদের ইঞ্জিনিয়ারিং অপশন রয়েছে, সায়েন্সে পড়লে সেখানে ভালো বেতন, বি আর্ক রয়েছে, এগুলো টপ। এই দুটো গেল। এবার আমাদের কাছে 3 নম্বর অপশন আছে এনডিএ। এনডিএ হচ্ছে একটা এক্সাম। এনডিএ থেকে মনের মধ্যে কেমন একটা দেশভক্তি জেগে ওঠে না, যে ফিলিং प्राउड इंडियन आर्मी जंग के मैदान में कदे ना हारते, फीलिंग प्राउड इंडियन आर्मी जंग के मैदान में कदे ना हारते। আচ্ছা যাকে। সো এনডিএ কারো যদি ডিফেন্স লাইনে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে কারো কেউ যদি ইন্ডিয়ান আর্মিতে যেতে চাও সেখানে যেতে পারো, বা ইন্ডিয়ান নেভিতে যদি যেতে চাও অর্থাৎ জলসেনায় যেতে চাও তাহলে তুমি যেতে পারো। তারপরে তোমার যদি এয়ারফোর্সে যাওয়ার ইচ্ছা থাকে অর্থাৎ বায়ুসেনা, সেগুলোতে যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু তুমি এনডিএ এক্সাম দিয়ে যেতে পারো ক্লাস 12-এর পরে। এবার এখানে একটা পয়েন্ট আছে, যারা আর্টসের স্টুডেন্ট, যারা আর্টস নিয়ে পড়াশোনা করবে তারা কিন্তু ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে পারো এনডিএ এক্সাম দিয়ে। শুধুমাত্র আর্টসের স্টুডেন্টরা আর্মিতে যেতে পারবে, সায়েন্সেরও যেতে পারবে, কিন্তু আর্টসের স্টুডেন্টরা শুধুমাত্র ইন্ডিয়ান আর্মিতে যেতে পারবে, ঠিক আছে, যারা স্থলসেনা হয়। এবার যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে 3টাই অ্যাভেলেবেল, তারা চাইলে নেভিতেও যেতে পারে ইন্ডিয়ান, বা এয়ারফোর্সও যেতে পারে। সো কারো যদি ছোটোবেলাতে এরকম স্বপ্ন থাকে যে আমি ইন্ডিয়ান নেভিতে যাব বা আমি ইন্ডিয়ান এয়ারফোর্সে যাব, বায়ুসেনায় সেখানে প্লেন চালাবো, এরকম কোনো যদি স্বপ্ন থাকে কারো, তাহলে জানাবে। এই 3টার মধ্যে ইন্ডিয়ান আর্মিতে কী করে যাবে, বা ইন্ডিয়ান নেভিতে কী করে চাকরি পাবে, বা এয়ারফোর্সে যদি যেতে চাও কীভাবে কী করতে হবে ডিটেলসে যদি ভিডিও যাও জানাবে। কিন্তু নেভি আর এয়ারফোর্স এই দুটোতে যেতে যাও 11-12-এ কিন্তু তোমাকে ফিজিক্স আর ম্যাথ এই দুটো মাস্ট। 11-12-এ ফিজিক্স আর ম্যাথমেটিক্স এই দুটো নিয়ে যদি পড়াশোনা করো তাহলে তুমি ইন্ডিয়ান নেভি বা এয়ারফোর্সে যেতে পারবে। ডিটেলসে দরকার হলে কমেন্ট করে ভিডিও জানাবো। সো তুমি এটাতেও যেতে পারো, ডিফেন্সে আর্মি, ইন্ডিয়ান নেভি আর এয়ারফোর্স এই 3টেতে যেতে পারো। তারপরে আরও কী কী রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে নিই। আচ্ছা এবার ধরো যে তোমার ইঞ্জিনিয়ারিংয়ে কোনো ইচ্ছে নেই, বা ইঞ্জিনিয়ারিং কোনো কারণে তুমি করতে পারলে না, বা তোমার ডিফেন্সে যাওয়ার ইচ্ছা নেই, তোমার যদি বিজনেসে যাওয়ার ইচ্ছে থাকে, মার্কেটে যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে তোমার জন্য একটা সবথেকে বড় অপরচুনিটি রয়েছে। সেটা হচ্ছে ক্লাস 11-12-এর পরে অর্থাৎ ক্লাস 12-এর পরে তুমি বিবিএ করতে পারো। এটা কমার্সের স্টুডেন্টরাও করতে পারে, ঠিক আছে। তুমি বিবিএ করতে পারো, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর এরকম হয়। সো বিবিএ করতে পারো 3 বছরে। তারপরে তুমি শুধুমাত্র বিবিএ করে কোনো চাকরি হয় না, ঠিক আছে। ক্লাস 12 অবধি পড়াশোনা করলে তারপর 3 বছর বিবিএ করলে তেমন কোনো চাকরি নেই। কিন্তু তারপর যদি তুমি এমবিএ একবার করে নাও, এমবিএ নামটা হয়তো অনেকে শুনেছো যে এমবিএ করেছে, এমবিএ পাস। সো যদি তুমি এমবিএ করে নাও তাহলে কিন্তু তোমার অনেক জব রয়েছে বিভিন্ন কোম্পানিতে। কি কি হতে পারো তুমি ফাইন্যান্স ম্যানেজার হতে পারো, কোম্পানির ফাইন্যান্স ম্যানেজারে চাকরি পেতে পারো, বা বিজনেস কনসালট্যান্ট হতে পারো, বা মার্কেটিং ম্যানেজার হতে পারো, বা এইচআর ম্যানেজার হয়তো শুনেছো। এগুলোর মধ্যে তুমি অনেক চাকরি হয়, এই পোস্টগুলো নিতে পারো, সেখানে অনেক ভালো স্যালারি হয়। যদি তোমার বিজনেসের দিকে ইন্টারেস্ট থাকে তাহলে তুমি করতে পারো। এবার এখানে একটা জিনিস সেটা হচ্ছে, যেটা হয় বিবিএ যারা কমার্সের স্টুডেন্ট হয় তারা তো ক্লাস 12-এর পরে বিবিএ করে নেয়, তারপর এমবিএ করে নেয়। এবার যারা সায়েন্সের স্টুডেন্ট হয় তারা মূলত কী করে, অনেকেই যে তারা কী করে যে তোমার বিটেক করলো ক্লাস 12-এর পরে, ইঞ্জিনিয়ারিং করলো, বিটেক করার পর অনেকেই চাকরি নিল না, অনেকে জব প্লেসমেন্ট নিল না, ইচ্ছে হয় না বিভিন্ন অন্যান্য কোম্পানিতে গিয়ে কাজ করবে, অনেকের ইচ্ছা হয় না। সো তারা অনেকে কী করে যে 4 বছরের বিটেক ডিগ্রি করে নিল ইঞ্জিনিয়ারিংয়ে, বিটেক করার পরে সবাই এমবিএ করে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই করে যে বিটেক করে নিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা, তারপরে এমবিএ করে, আর এমবিএ করার পর ভালো ভালো অনেক জব হয়, সেগুলো করতে থাকে। যাদের ইঞ্জিনিয়ারিংয়ের জবগুলো পছন্দ হয় না তারা এই এমবিএতে যেতে পারে। সো এটা ছিল 4 নম্বর অপশন। এরপর আরও একটি ভালো অপশন রয়েছে। এবার ধরো তোমাদের মধ্যে কারোর ইচ্ছে রয়েছে যে তুমি কোর্টের লয়ার হবে, একজন বড়সড় লয়ার হবে, বড়সড় লয়ারের কথা বলছি, ঠিক আছে। সো তোমার ইচ্ছে যদি লয়ার হওয়ার থাকে তাহলে তুমি একটা কাজ করতে পারো, ক্লাস 12-এর পরে এটা আর্টসের স্টুডেন্টরাও করতে পারে। ক্লাস 12-এর পরে একটা এক্সাম হয় ক্ল্যাট, CLAT, ক্ল্যাট। এই এক্সাম দিয়ে এবার যদি তুমি এই এক্সাম দাও, কোয়ালিফাই করো, তাহলে তুমি একটা ইউনিভার্সিটিতে চান্স পাবে। সেটা বড়সড় রেপুটেটেড একটা ইউনিভার্সিটি, যেমন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আইআইটি যে কলেজগুলো হয়, সেই আইআইটি কলেজগুলোর খুব কি বলবো, নাম অনেক ভালো, সেখানে প্লেসমেন্ট ভালো, চাকরি ভালো পাওয়া যায়, সেখানে পুরো স্যালারিটা বেশি থাকে। ঠিক সেরকমই তুমি যদি বড়সড় লয়ার হতে চাও, ভালো একটা ইউনিভার্সিটিতে যেতে চাও, সো একটা পুরো ভারতের একটা রেপুটেটেড যে ইউনিভার্সিটিগুলো হয় সেগুলোকে বলা হয় NLU অর্থাৎ ন্যাশনাল ল ইউনিভার্সিটি। সো সেই ন্যাশনাল ল ইউনিভার্সিটিগুলোতে যদি তুমি পড়াশোনা করতে চাও এবং সেখান থেকে লয়ারের ডিগ্রি নিতে চাও, তাহলে ক্লাস 12-এর পরে একটা অপশন আছে ক্ল্যাট, CLAT, এই এক্সাম হয়। এই এক্সামের জন্য তুমি ক্লাস 11-12 প্রিপারেশন নিয়ে তুমি কিন্তু লয়ার হতে পারো, এই ইউনিভার্সিটিগুলোতে যেতে পারো। এখন আর্টসের স্টুডেন্টরাও কিন্তু ক্ল্যাট এক্সাম দিতে পারে। ক্ল্যাট এক্সামে কিন্তু সায়েন্সের স্টুডেন্ট লাগে না,
কিন্তু সায়েন্সের স্টুডেন্টরা যেতে পারে। এবার ক্ল্যাট এক্সামে 20 নম্বরের মনে হয় যত সময় 20 নম্বরের অঙ্ক থাকে, অর্থাৎ সায়েন্সের স্টুডেন্টদের একটা হেল্প মানে সুবিধা রয়েছে। কিন্তু সেক্ষেত্রে আবার ধরো কোনো আর্টসের স্টুডেন্ট রয়েছে যে লয়ার হতে চাচ্ছ এবং সে একটা কাজ করতে পারো, তুমি আর্টসের পাশাপাশি সাথে একটা অঙ্ক নিতে পারো। অঙ্ক কিন্তু সায়েন্সের সাবজেক্ট নয়, ঠিক আছে, অঙ্ক সায়েন্সের সাবজেক্ট নয়, অনেকে হয়তো জানো না, অঙ্ক একটা সেপারেট সাবজেক্ট। তো তুমি আর্টসের পাশাপাশি আর্টসের সাথে অঙ্ক নিতে পারো, সেখানে নিয়ে পড়াশোনা করতে পারো যদি তোমার লয়ার হওয়ার ইচ্ছে থাকে। সো যারা সায়েন্সের স্টুডেন্ট তারাও লয়ারে যেতে পারো, ল লাইনে যেতে পারো, বা আর্টস স্টুডেন্টরাও যেতে পারো। এবার এখানে অনেকে বলবে যে অনেকে হয়তো কোথাও শুনেছো যে গ্র্যাজুয়েশনের পরে লয়ারের জন্য পড়তে হয়, ল নিয়ে পড়তে হয়। হ্যাঁ, তুমি ধরো গ্র্যাজুয়েশন ডিগ্রি করলে যে কোনো সাবজেক্টে হোক, করার পরে যত সময় ডিইউ নাকি একটা এক্সাম হয় সেটা দিয়ে এলএলবি করা যায়। এলএলবি করেও তোমার ল হতে পারো, মানে লয়ার হতে পারো। সো সেটা একটা বড় প্রসেস, অর্থাৎ কী বলবো, তুমি গ্র্যাজুয়েশনটা করলে তারপর আবার তুমি ল নিয়ে আলাদা পড়াশোনা করবে। তার থেকে যেটা বেটার হয়, তুমি ক্লাস 12-এর পর ডাইরেক্ট লয়ারের জন্য অর্থাৎ ল নিয়ে পড়াশোনা করতে গেলে ক্ল্যাট এক্সাম দিয়ে দাও। 5 বছরের কোর্স, 5 বছর করে নাও, ব্যাস, তারপরে ব্যাস কি জব, ভালো করে পড়াশোনা করবে, জব পেয়ে যাবে। অর্থাৎ লয়ার হওয়ার ইচ্ছে থাকলে ক্ল্যাট এক্সাম দিয়ে যেতে পারো। এরপরে একটা যেটা নর্মাল, সব থেকে নর্মাল বলা উচিত নয়, মানে কমন, যেটা সমস্ত স্টুডেন্ট করে ম্যাক্সিমাম, যারা এগুলোতে চান্স পায় না বা এগুলো সম্বন্ধে যাদের জানা থাকে না। যেমন আমার কথা যদি বলি, যেমন আমি এখন বিএসসি করছি, সো ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ভালো ধারণা আমার ছিলই না মাথার মধ্যে, যে ইঞ্জিনিয়ারিং এরকম হয় 4 বছর পরে চাকরি পাওয়া যায়, এটার জন্য এই পরীক্ষা দিতে হয়, জানাই ছিল না। ক্লাস 12-এর শেষের দিকে এসে যখন আমাদের ফাইনাল এক্সাম শেষের দিকে আসছে, সো টেস্ট পরীক্ষার শেষের দিকে আমি ভালো করে জানতে পারি, দেখছি সবাই WBJEE নামে একটা পরীক্ষা হয়, তবে JEE মেন, এগুলো তখন আমি শেষের দিকে জানছি। প্রথম দিকে আমি শুনেছিলাম যে ইঞ্জিনিয়ারিং, কিন্তু কমপ্লিট ডিটেলস আমার ধারণা ছিল না, যার জন্য সেই মানে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোনো প্রিপারেশন করতে পারিনি। জানা থাকলে হয়তো করতাম, ইন্টারেস্ট জাগতো, কিন্তু ভালো মতো জানা ছিল না। সো যাই হোক, অনেকে জানা থাকে না, যার জন্য করতে পারে না। তো এগুলো করতে পারো। বা 6 নম্বর একটা অপশন রয়েছে, কমন অপশন, তুমি ক্লাস 12 অবধি পড়াশোনা করলে, তারপর যেই বিষয়টা তোমার ভালো লাগে সেই বিষয় নিয়ে তুমি বিএসসি করে নাও। তোমার জীবন বিজ্ঞানের যে কোনো যেটা ভালো লাগুক, লাইফ সায়েন্স ভালো লাগুক বা ফিজিক্স ভালো লাগুক বা কেমিস্ট্রি ভালো লাগুক, যেই বিষয়টা তোমার ভালো লাগে বা ম্যাথ ভালো লাগুক, সেই বিষয় নিয়ে তুমি অনার্স নিয়ে পড়তে পারো। নিয়ে বিএসসি ডিগ্রি করলে, 3 বছর নিয়ে বিএসসি ডিগ্রি করলে ব্যাচেলার অফ সায়েন্স, যে কোনো একটা সাবজেক্টে, যে কোনো একটা, ধরো তুমি ম্যাথামেটিক্স নিয়ে কলেজে গেলে, অনার্স নিয়ে 3 বছর পড়লে, অনার্স নিয়ে 3 বছর পরে কোনো চাকরি নেই, কিন্তু কোনো চাকরি নেই, আছে কয়েকটা, সেগুলো বেতন ভালো না, বেতন অল্প স্বল্প বেতন। তোমাকে যেটা করতে হবে সেটাও একটা ভালো অপশন রয়েছে। যদি তুমি অনার্স নিয়ে পড়ো, তাহলে অনার্সের পরে তোমাকে এমএসসি করতে হবে। 3 বছর বিএসসি করলে, যদি অনার্স নিয়ে পড়াশোনা করো, যদি আগেরগুলো না করো, তাহলে 3 বছর বিএসসি করতে হবে, 2 বছরের এমএসসি করতে হবে। তারপরে এমএসসির পরে কয়েকটা অপরচুনিটি থাকে, সেগুলো সম্বন্ধে বলছি না। নর্মাল যেটা হয়, এমএসসির পরে তুমি পিএইচডি করলে, পিএইচডি করতে কমও লাগে, বেশিও লাগে, গড় আমি যদি বলি 5 বছর লাগে। তো বলতে পারি তুমি পিএইচডি করলে তারপর তুমি কলেজের লেকচারার হতে পারো বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারো, ইন্টারভিউ দিয়ে কলেজে জয়েন করতে পারো, ঠিক আছে। অর্থাৎ কলেজের টিচার যদি হতে চাও এক কথায় বলতে গেলে, তাহলে কিন্তু এই পুরো লম্বা প্রসেস বলতে পারো, প্রায় এই 2 বছর পড়বে, তারপরে আরও 10 বছর তোমাকে পড়তে হবে, তারপর গিয়ে হতে পারে চাকরি পেতে পারো, ঠিক আছে। সো এটা একটা বড় লম্বা প্রসেস, আর শিওরিটিও কিন্তু খুব একটা বেশি নেই। তো এটাতেও যেতে পারো, এটা অপশন রয়েছে। আর এখানে আর একটা যেটা জিনিস জানিয়ে রাখি, শুধুমাত্র যে এটা রয়েছে শুধু নয়, সেটা নয়। ধরো তুমি বিএসসি করলে, বিএসসি করার পর অনেক গভর্নমেন্ট জবস রয়েছে। গভর্নমেন্ট জবস করার যদি তোমার ইচ্ছা থাকে যে সরকারি চাকরি করব, ব্যাংকে চাকরি করব, এখানে চাকরি করব, ওখানে করব, এসডিও হবো, বিডিও হবো, আইপিএস অফিসার হবো, এগুলো যদি হতে চাও, ভিডিও শেষে গভর্নমেন্ট জব সম্পর্কে জানাবো। তুমি সেখানে শুধুমাত্র বিএসসি অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি 3 বছর পড়াশোনা করে তুমি গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো দিয়ে গভর্নমেন্ট জবসও করতে পারো। যদি কারো সরকারি চাকরি করার ইচ্ছে থাকে তাহলে সেখানে যেতে পারো। সো মোটামুটি এটা বললাম যে বিএসসি যদি করো তাহলে এটা 6 নম্বর বললাম। এবার আরও কতগুলো অপরচুনিটি রয়েছে ক্যারিয়ার অপশন। এগুলো হচ্ছে কি, এই ক্যারিয়ার অপশনগুলো যদি তোমার মন থেকে ইন্টারেস্ট থাকে তাহলে তুমি এই ক্যারিয়ার অপশনগুলোতে যেতে পারো, ঠিক আছে। এগুলো তো বেতন মোটামুটি চলে আসে, কিন্তু তোমার যদি ইন্টারেস্ট থাকে তাহলে তুমি যেতে পারো। 7 নম্বর আমাদের রয়েছে হোটেল ম্যানেজমেন্ট। হোটেল ম্যানেজমেন্টে যেতে পারো। হোটেল ম্যানেজমেন্টের মধ্যে অনেকগুলো পদ রয়েছে, কিছু পদের ভালো স্যালারি হয়, কিছু পদের কম স্যালারি হয়। সো তোমার যদি হোটেল ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে ইচ্ছে করে কমেন্টে জানাবে। 8 নম্বর রয়েছে ফ্যাশন ডিজাইনিং। ফ্যাশন ডিজাইনিংটা কি, অনেক মেয়েদের ফ্যাশন ডিজাইনিংয়ে যাওয়ার ইচ্ছে থাকে। সো ক্লাস 12-এর পরে তুমি ফ্যাশন ডিজাইনিং নিয়েও পড়াশোনা করতে পারো, সেখানে মোটামুটি ভালো চাকরি রয়েছে। কারো যদি ইচ্ছা থাকে ফ্যাশন ডিজাইনিংয়ের দিকে কোনো শখ থাকে জানাবে। আমার একটি বান্ধবীও রয়েছে, সে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছে। সো তাকে বললে একটা ভালো ডিটেল ভিডিও বানিয়ে দেবে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর। সো যদি ফ্যাশন ডিজাইনিংয়ের দিকে কারো ইন্টারেস্ট থাকে, মেয়ে হোক বা ছেলে হোক, জানাবে, কমপ্লিট ভিডিও পেয়ে যাবে।
তারপর আরেকটা রয়েছে 9 নম্বর, সেটা হচ্ছে মাস কমিউনিকেশন। আরও রয়েছে মাস কমিউনিকেশন বলতে ধরো তুমি মিডিয়া ইন্ডাস্ট্রিতে যেতে যাচ্ছ, বা তোমার জার্নালিজমে যেতে যাচ্ছ, বা এডিটার হতে চাও, বা তোমার যদি রেডিও জকি হওয়ার ইচ্ছা থাকে একজন, এই ধরনের শখ যদি থাকে তাহলে তুমি মাস কমিউনিকেশন এগুলোতে যেতে পারো। এখানে মোটামুটি ভালো স্যালারি পাওয়া যায়। এবার যতগুলো বললাম এগুলো হচ্ছে নন মেডিকেল। সব থেকে দেখো কোনোটাই ছোটো নয়, কোনোটাই বড় নয়, কিন্তু সব থেকে ভালো যেটা, ভালো বলতে আমি যেটা বলতে চাচ্ছি, ইঞ্জিনিয়ারিং যেটা আমি বলছি সেটা সব থেকে কম সময়ে ভালো চাকরি পেতে পারো। সব থেকে কম সময় যদি ভালো স্যালারি কোনো একটা চাকরি চাও তাহলে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। এবার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে বেশ কিছু স্ট্রিম থাকে। ইঞ্জিনিয়ারিং ছাড়াও আরও যে জিনিসগুলো রয়েছে সেগুলো খারাপ নয়, সেগুলোতে যদি তোমার ইন্টারেস্ট থাকে, তোমার ইন্টারেস্টে মেন কথা, যেটাতে তোমার ইন্টারেস্ট থাকবে তুমি সেটা নিয়ে এগোতে পারো। এবার যেগুলো বললাম এগুলো ছিল তোমার পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে পড়াশোনা করলে এগুলোতে যেতে পারো তুমি। এবার আমি জানাবো সেটা হচ্ছে মেডিকেল নিয়ে। মেডিকেল অর্থাৎ পিসিবি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এই 3টে সাবজেক্ট পড়াশোনা করলে তোমার কী কী ক্যারিয়ার অপশন রয়েছে। তো চলে আসো একদম এই ধারে, দেখতে পাচ্ছ পিসিবি মেডিকেল অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তুমি মেডিকেল লাইনে যেতে পারো। ক্লাস 12-এর পরে নিট বলে একটা এক্সাম হয়, এই এক্সাম দিয়ে তুমি কিন্তু ডাক্তারি লাইনে যেতে পারো। মেডিকেল লাইনে মূলত একটা চাকরি, সেটা হচ্ছে ডাক্তারি চাকরি, আর একটা রয়েছে নার্সিং হয়। সমস্ত কিছু সম্বন্ধে আলোচনা করবো। তো মেডিকেলে নিয়ে যদি তুমি পড়তে চাও কি হতে পারো, ক্লাস 12-এর পরে নিট এক্সাম দিয়ে তুমি যেটা হতে পারো সেটা হচ্ছে এমবিবিএস ডাক্তার হতে পারো। একজন এমবিবিএস ডিগ্রি নিয়ে নিলে তারপর একজন জেনারেল ডক্টর হয়ে গেলে, তারপরে যদি কোনো কিছুর স্পেশালাইজেশন করতে চাও বা কোনো কিছুর স্পেশালাইজড ডক্টর হতে চাও সেক্ষেত্রে পড়াশোনাটা বেশি করতে হয়। এমবিবিএস করার পর আরও কতগুলি কোর্স আছে, সেগুলো করে সমস্ত কিছু করতে করতে মানে তুমি যদি কোনো কিছুর একদম কী বলবো স্পেশালাইজড ডাক্তার হতে চাও, কোনো একটা কিছু যে হার্টের স্পেশালিস্ট বা হার্টের স্পেশালিস্ট এই ধরনের কোনো স্পেশালিস্ট হতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু এমবিবিএস এমনিতে আমাদের 5 বছরের কোর্স থাকে। তো টোটাল বলতে গেলে 5.5 বছরের হয় এমবিবিএস, ঠিক আছে। এমবিবিএস প্রায় 5.5 বছর। আর তুমি যদি কোনো কিছুর স্পেশালিস্ট হতে চাও তাহলে তোমাকে বলতে গেলে প্রায় আগে পিছে 10 বছর তোমাকে পড়াশোনা করতে হবে মেডিকেল লাইনে। কলেজে ওঠার পরে 11-12 পড়ার পর আরও 10 বছর পড়াশোনা করতে হবে, তারপরে গিয়ে তুমি একজন স্পেশালিস্ট হবে, তারপর নিজের ক্লিনিক খুলে বসলে তখন একদম কী বলবো অনেক টাকা তখন অনেক টাকা আছে, ঠিক আছে। সো তোমার যদি এদিকে ইন্টারেস্ট থাকে তাহলে এমবিবিএস ডাক্তার হতে পারো, বা মেডিকেল লাইনে যাতে যাওয়ার ইচ্ছা থাকে তারা এমবিবিএস ডাক্তার হতে পারো বা কোনো স্পেশালিস্ট হতে পারো। কিন্তু পড়াশোনা কীরকম করতে হবে বললাম, আর সেখানে কিন্তু কী বলবো ডাক্তার মানে বুঝতে পারছো কীরকম কামাই, সো সেরকম আছে। তারপরে যদি তোমার দাঁতের ডাক্তার হওয়ার ইচ্ছা থাকে, ডেন্টিস্ট হওয়ার ইচ্ছা থাকে, তাহলে বিডিএস ডিগ্রি করতে পারো, যত সম্ভব 4 বছরের কোর্স হয়। এই বিডিএস ডিগ্রিটা করে নিয়ে তুমি দাঁতের ডাক্তার হতে পারো, বা পশুর ডাক্তার হতে চাইলে ভেটেরিনারি ডাক্তার হতে পারো। এবার ধরো তোমার ডাক্তার হওয়ার ইচ্ছা নেই, বা ডাক্তারিতে তুমি চান্স পেলে না, ইচ্ছে ছিল কিন্তু চান্স পেলে না, সেক্ষেত্রে আরও একটা ভালো অপশন রয়েছে, সেটা হচ্ছে নার্সিং কিন্তু খারাপ নয়। নার্সিংয়ের মধ্যে ভাগ রয়েছে, নার্সিংয়ের মধ্যে 3টে ভাগ রয়েছে। একটা হচ্ছে বিএসসি নার্সিং, জিএনএম অ্যান্ড এএনএম। এবার যারা সায়েন্সের স্টুডেন্ট তারা সবকটাই হতে পারে, যারা আর্টসের স্টুডেন্ট তারা শুধুমাত্র এএনএম করতে পারে। এটা একটা ডিপ্লোমা কোর্স, 2 বছরের কোর্স, তারা এএনএম করে এএনএম ডিপ্লোমা করে পরগুলো যেতে পারে। কিন্তু এএনএমে যে কী বলবো স্যালারি, তুমি যদি শুধুমাত্র এএনএম করো, যারা আর্টসের স্টুডেন্ট তারা করতে পারো, সেক্ষেত্রে স্যালারি কিন্তু বলতে গেলে আমার যতটা মনে পড়ছে 18,000-এর মতো থাকে প্রতি মাসে, মানে কম স্যালারি হয় এএনএমে। সবথেকে ভালো নার্সিং সেটা হচ্ছে বিএসসি নার্সিং। তুমি যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে তুমি বিএসসি নার্সিং করতে পারো, এটা আর্টসের স্টুডেন্টরা করতে পারবে না। আর বিএসসি নার্সিং যদি তুমি গভর্নমেন্ট কলেজে করো বা প্রাইভেট কলেজে করো, যে কোনো কলেজেই করো, সেখানে ভালো একটা স্যালারি রয়েছে। যেমন আমার বন্ধুদের মধ্যে যত সম্ভব মনে পড়ছে 9 থেকে 10 জনের মতো বিএসসি নার্সিং করছে, আর তারা এখানে করছে না, তারা ব্যাঙ্গালোরে গিয়ে করছে প্রাইভেট কলেজে, ঠিক আছে। সেখানে মোটামুটি খরচা পড়ে। এবার যদি তুমি বিএসসি নার্সিং করো সেখানে জব গ্যারান্টি রয়েছে। সো মেডিকেল লাইনে তুমি ডাক্তারিতেও যেতে পারো, যেটা তোমার মন থেকে টানবে। আর একটা রয়েছে নার্সিংয়েও যেতে পারো। নার্সিং ভালো নয়, বিএসসি নার্সিংয়ে কিন্তু স্যালারি খুব ভালো আসে, খুব ভালো স্যালারি আসে বিএসসি নার্সিংয়ে। সো এটাই ছিল নন মেডিকেলে কী কী ছিল আমি বললাম, মেডিকেলে কী কী ছিল বললাম। এখানে আরও একটা জিনিস বলা রয়েছে, অনেকে কিন্তু বিএসসি করে, আর এবার অনেকে বলবে যে দাদা বিএসসি ক্ষেত্রে অর্থাৎ অনার্স নিয়ে পড়াশোনা করলে এত বেশি পড়াশোনা করতে হয় কেন, সেখানে চাকরির অপরচুনিটি কম কেন, আর এদিকে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি এগুলোতে এত চাকরির অপরচুনিটি বেশি কেন। সো দেখো যেটা মেনলি এখানে বুঝতে হবে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে এটা একটা প্রফেশনাল ডিগ্রি, বিটেক এটা একটা প্রফেশনাল ডিগ্রি, এটা জেনারেল ডিগ্রি নয়। যেটা আমরা বিএসসি করি এটা হচ্ছে একটা জেনারেল ডিগ্রি, আর এদিকে মেডিকেলে যে এমবিবিএস এগুলো ডিগ্রি করছো এগুলো সব কিছু প্রফেশনাল ডিগ্রি। আর মার্কেটে সব জায়গাতেই প্রফেশনাল ডিগ্রির দাম বেশি, প্র্যাকটিক্যাল নলেজের দাম বেশি, ঠিক আছে। প্রফেশনাল ডিগ্রিতে স্যালারি ভালো হয়, চাকরি বেশি পাওয়া যায়। আর জেনারেল ডিগ্রিতে তোমার পড়তে হয়তো খরচ কম লাগে, কিন্তু সেক্ষেত্রে চাকরির অপরচুনিটি কম। আচ্ছা, তো আমরা দেখলাম যে মেডিকেল লাইনে আমাদের কী কী অপরচুনিটি রয়েছে, কী কী ডক্টর হতে পারি, নার্সিংয়ে যেতে পারি। এছাড়া তুমি আয়ুর্বেদে
যেতে পারো, বা হোমিওপ্যাথিতে যেতে পারো, বা ফিজিওথেরাপি এগুলোতেও যেতে পারো যদি ইচ্ছে থাকে মন থেকে তাহলে, ঠিক আছে। সো যদি ইচ্ছে থেকে জানাবে। এবার আমরা জেনে নেবো যে গভর্নমেন্ট জবস আমাদের কী কী রয়েছে। অনেকের ইচ্ছে রয়েছে এগুলো কিছু করবে না, অনেকের সরকারি চাকরি করার ইচ্ছে থাকে, গভর্নমেন্ট জবস নেওয়ার ইচ্ছে থাকে। সো গভর্নমেন্ট কী কী জবস রয়েছে, কী কী এক্সাম দিতে হয় সেগুলো সম্পর্কে একটা হালকা ওভারভিউ দিচ্ছি, কোনো একটা কিছু ডিটেলস লাগলে জানাবে। সো সবার প্রথমে যেটা গভর্নমেন্ট সবথেকে টপ, সবথেকে ভালো যেটা বলতে পারি বেস্ট পদ, সেটা হচ্ছে আইপিএস বা আইএএস অফিসার। আইপিএস বা আইএএস অফিসারের মানে সম্মান, গভর্নমেন্টের তরফ থেকে অনেক সম্মানও দেওয়া হয় এই পদটাকে। আর এটা পেতে কিন্তু অনেক খাটনি করতে হয়। আর একবার যখন পেয়ে যাবে আইপিএস অফিসার বা আইএএস অফিসার হয়ে যাবে, সো স্যালারি তো ভালো থাকেই। সরকারের তরফ থেকে তোমাকে একটা গাড়ি দেওয়া হবে, তারপরে তোমার সাথে গার্ড থাকবে, একজন পুলিশ অফিসার অল টাইম থাকবে, তারপরে তোমাকে একটা স্পেশাল বাড়িও দেওয়া হবে। তবে দায়িত্ব অনেক কিছু থাকে, ঠিক আছে, অনেক সম্মানীয় পদ, তবে দায়িত্ব অনেক কিছু থাকে, স্যালারি ভালো থাকে। কিন্তু এই আইপিএস বা আইএএস অফিসার হওয়া কঠিন, সোজা নয়, অনেক কঠিন। এটা হতে গেলে তোমাকে একটা পরীক্ষা দিতে হয়, ইউপিএসসি বলে একটা পরীক্ষা। এটা অল ওভার ইন্ডিয়াতে পরীক্ষা হয়, আর গোটা ভারতের মধ্যে সব থেকে কঠিন পরীক্ষা ধরা হয় ইউপিএসসি এক্সামকে। গোটা ভারতে যত পরীক্ষা হয় সব থেকে কঠিন পরীক্ষা ধরা হয় ইউপিএসসি এক্সাম। এই এক্সামকে সব থেকে কঠিন পরীক্ষা দেওয়া হয়। এমন অনেকেই রয়েছে যারা গ্র্যাজুয়েশন করার পর, তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে 3 বছরের, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরই ইউপিএসসি এক্সাম দিতে পারো, তারপর হতে পারো। যদি পাস করে যাও, ইন্টারভিউতে কোয়ালিফাই করে যাও, তাহলে চাকরি পেয়ে গেলে। এবার এরকম অনেকেই রয়েছে যারা গ্র্যাজুয়েশন করার পর 1 বছরের জন্য কোচিং নিল, বাড়িতে সারা দিন রাত পড়াশোনা খেটে পড়াশোনা করলো, 1 বছর পরই চাকরি হয়ে যায়। এমন অনেকে থাকে। অনেকের একবার শুধুমাত্র পরীক্ষাতে কোয়ালিফাই করে কিন্তু ইন্টারভিউতে পায় না, তারপর পরের বছর লাগিয়ে হয়তো হয়ে যায়। আবার এমনও অনেক রয়েছে, আমার যতটা মনে পড়ছে, আমার একটা ভাই আছে, মাসি ছেলে, তার একটা দাদা, সেই দাদা নাকি 6 বছর ধরে ইউপিএসসি ট্রাই করছে, এখন অবধি কিন্তু করতে পারেনি। গ্র্যাজুয়েশনের পর থেকে 6 বছর ধরে করেছে, হয়নি। সো টাফ রয়েছে, কিন্তু যদি শখ থাকে, ইচ্ছে থাকে, তাহলে যেতে পারো। ইউপিএসসি এক্সাম দিতে হবে। তুমি সায়েন্স নাও, আর্টস নাও, কোনো কিছু যায় আসে না, তবে আর্টস নিলে সুবিধা হবে। যদি তুমি 11 আর্টস নাও তাহলে কিন্তু সুবিধা হবে। সো ডিটেল ভিডিও যদি চাও ইউপিএসসির ক্ষেত্রে আইপিএস বা আইএএস অফিসার কী করে হবে, তাহলে ডিটেল ভিডিও চাইলে ডিটেল ভিডিও করে দেবো। তারপরে রয়েছে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামগুলো দিতে পারো, WBCS এক্সাম হয় একটা। এই এক্সাম দিয়ে সরকারের বেশ কতগুলো গ্রুপ থাকে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। এই প্রতিটি গ্রুপ, যে কোনো একটা গ্রুপের পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করে ইন্টারভিউ দিয়ে তুমি এগুলো চাকরি করতে পারো। গ্রুপের অনেক ভালো ভালো পদ রয়েছে, গ্রুপ বি রয়েছে, সি রয়েছে, ডি রয়েছে, প্রতিটি গ্রুপের অনেক পদ রয়েছে সরকারি, ঠিক আছে। তারপর এই যে যেমন এসডিও ভিডিও দেখছি, এটা কারা হচ্ছে। সো এই অনেক কিছু পদ রয়েছে, এগুলোতে তুমি যদি যেতে যাও তাহলে তোমাকে WBCS এক্সাম দিতে হবে। আর WBCS এক্সামে কিন্তু সায়েন্সের সাবজেক্ট লাগে না, সায়েন্সের স্টুডেন্টরাও দিতে পারে, আর্টসের স্টুডেন্টরাও দিতে পারে, কমার্সেও দিতে পারে। গভর্নমেন্ট জবসের যে চাকরিগুলো হয় সেগুলোতে কোনো সাবজেক্ট নির্ধারিত থাকে না, কিন্তু তোমাকে দেখতে হবে তুমি কী হবে, সেটা হতে গেলে তোমার কোন সাবজেক্ট নিলে সুবিধা হবে সেখানে যাবে। সো WBCS এক্সাম দিয়ে তুমি অনেক ভালো ভালো গভর্নমেন্ট জবস আছে সেগুলোতে যেতে পারো। তাছাড়া তোমার ধরো ব্যাংকে চাকরি করার ইচ্ছা আছে, ব্যাংকে দেখো অনেক অফিসে বসে থাকে। সো ব্যাংকে চাকরি করার ইচ্ছা থাকলে ব্যাংকের নিজস্ব বেশ কিছু এক্সামিনেশন হয়, সেই এক্সামগুলো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সেই এক্সামগুলো দিয়ে তুমি ব্যাংকের চাকরি দিতে যেতে পারো। বা তোমার যদি রেলওয়েতে যাওয়ার ইচ্ছা থাকে, রেলের চাকরি যদি করার ইচ্ছা থাকে, তাহলে রেলওয়ে এক্সামিনেশন হয় অনেক, ইন্ডিয়ান রেলওয়ের, সেই এক্সামিনেশনগুলো দিয়ে কোয়ালিফাই করলে সেখানে তুমি চাকরি করতে পারো। সো এগুলোই মোটামুটি গভর্নমেন্ট জবস ছিল, আর নন মেডিকেলের জবস ছিল। সো এই পুরো মোটামুটি ভিডিওতে জানালাম যে সায়েন্সে কী কী অপরচুনিটি রয়েছে। মেডিকেল নিয়ে আমি আলোচনা করলাম, তারপর আমি আলোচনা করলাম হচ্ছে নন মেডিকেল নিয়ে, আর গভর্নমেন্ট জব সম্পর্কেও আলোচনা করলাম। সো এটাই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, কোনো একটা স্পেসিফিক টপিকের উপর যদি বড় ভিডিও চাও আমাকে জানাবে, তাহলে একদম কমপ্লিট সেই স্পেসিফিক টপিকের উপর ভিডিও বানিয়ে দেবো। ডিটেলস যদি তোমার দরকার হয় কমেন্টে জানাবে, আর ভিডিওটি অবশ্যই সবাইকে শেয়ার করবে তোমার বন্ধুদের, যাতে তারাও এই সমস্ত কিছু সম্পর্কে জানতে পারে যে সায়েন্সে ঠিক কী কী ক্যারিয়ার অপরচুনিটি রয়েছে, এটা যাতে তারাও জানতে পারে। সো শেয়ার করো, নলেজ শেয়ার করো, নলেজ গেইন করতে থাকো।